আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৩য় নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। এই আমি কি দেখছি? কি হচ্ছে এসব আমার সাথে? কিছু মাথায় আসছে না। বুকের দিকে তাকিয়ে দেখি পুতুলটা আমার বুকে। তাড়াতাড়ি পুতুলটাকে সরিয়ে লাফ দিয়ে উঠে গেলাম। ছোট্ট শিশুর মতো আমার বুকে মুখ গুজে ছিল পুতুলটা। দাঁড়িয়ে পুতুলটার দিকে তাকাতে আমার মাথা ঘুরতে থাকে। এটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। দেখি পুতুলটার পরনে কোনো কাপড় নেই, বিবস্ত্র হয়ে আছে পুতুলটা। রাতে যে বিয়ের সাজে সেজেছিল তার কিছুই নেই এখন। তার মানে কি মনের অজান্তে পুতুলটার সাথে বাসর করেছি আমি? কিন্তু এটা কি করে সম্ভব? একটা পুতুলের সাথে বাসর, তা তো কোনো পাগলই ভাবতে পারে। অথচ পুতুলটার সারা শরীরে কোনো কাপড় নেই। বাসর রাতের শেষে একটা বর তার বউকে যেভাবে দেখতে পায় তার চেয়েও খারাপ অবস্থায় আছে পুতুলটা। পুতুলটা ঠোঁটের লিপস্টিক লেপটে আছে, কপালের মাঝখানে নেই লাল টিপ, টিপ লেগে আছে নাকের মাথায়। পুতুলটার চোখের কাজল নাক অবধি এসে থেমেছে, চুলগুলো এলোমেলো। একজন নববধূর স্বামীর পরশে যেমনটা হয় ঠিক তেমন অবস্থা হয়ে আছে পুতুলটা। এইসব দেখে আমার গায়ের লোমের দিকে তাকিয়ে দেখি গায়ের লোম 90 ডিগ্রি সমকোণে দাঁড়িয়ে আছে। নিজেকে কোনো রকম সামলে আয়নার সামনে দাঁড় করালাম। আয়নায় নিজেকে দেখে রীতিমতো হার্ট অ্যাটাক হবার উপক্রম। নিজের চেহারা দেখে চমকে উঠলাম। দেখলাম লাল লিপস্টিক ঠোঁটে দিয়ে আমার মুখে কয়েকটা চুমু দিয়েছে কেউ। পুতুলের চুমু দেওয়ার মতো ছোট ছোট দাগ। পুতুল কিভাবে চুমো খাবে এটা আমার মাথায় আসছে না। শরীরেও অনেক চুমোর দাগ রয়েছে, যেন পুতুলটা আপন মনে তার ভালোবাসা উজাড় করে দিয়েছে। আমার ঠোঁটেও লিপস্টিকের ছোঁয়া। আমি ড্রেসিং টেবিলের উপরে থাকা টিস্যু দিয়ে চুমোর দাগগুলো মুছতে লাগলাম। টিস্যু গুনে দেখলাম 12টা হয়েছে। এই 12টা ভালোবাসার ছোঁয়া কোনো মেয়ে থেকে আশা করা যায় না, কিন্তু দিব্যি পুতুলটার থেকে আমি পেয়ে গেলাম। আমার এসব ভালোবাসা আর অবাস্তব চিহ্নের কথা ভেবে মাথা চক্কর দিচ্ছে শুধু। মনে হচ্ছে পুরো পৃথিবী কাঁপছে এলোমেলো ভাবে। পুতুলটার মাঝে নিশ্চয়ই কোনো আত্মা আছে যাকে আমি দেখতে পাচ্ছি না, অথচ সবাই দেখতে পাচ্ছে। পুতুলটাও আমাকে দেখছে। পুতুলটার মাঝে যদি সত্যি আত্মা থাকে তাহলে সে অবশ্যই আমার ডাকে সাড়া দেবে, কারণ একজন স্বামীর কথা স্ত্রীর মান্য করার দায়িত্ব ও কর্তব্য। তাই পুতুলটার সামনে গিয়ে দাঁড়ালাম। পুতুলটাকে কড়াভাবে প্রশ্ন করলাম, পুতুল তুমি কি জীবিত? তুমি যদি সত্যি জীবিত হয়ে থাকো তাহলে আমার ডাকে সাড়া দাও। পুতুল কোনো উত্তর দেয় না, শুধু ফেলফেল করে তাকিয়ে আছে আমার দিকে। আমি এবার নাম ধরে বললাম, নিশু তুমি যদি সাড়া না দাও তাহলে আমাকে বিয়ে করেছো কেন? আমার সাথে পুরো জীবন সংসার করবে কিভাবে? নীরবতা দিয়ে কি আর সংসার হয়? পুতুল কিছু বলে না। আমি এবার তাকে শোয়া থেকে উঠিয়ে বিছানায় বসালাম। 2 হাত দিয়ে ধরে বললাম, উত্তর দিচ্ছ না কেন? তোমার কি ইচ্ছে করে না আমার সাথে কথা বলতে? ইচ্ছে করে না আমার সাথে দুষ্টুমি করতে? যদি করে প্লিজ কথা বলো। একটা পুতুল থেকে উত্তর পাওয়া আশা করা সত্যি বোকামি। পুতুলটা কেমন যেন লজ্জামাখা ভাব নিয়ে একদৃষ্টে তাকিয়ে আছে আমার চোখের দিকে। পুতুলের চোখে ভালোবাসার ছোঁয়া। আমি পুতুলটার চেহারা বালিশ দিয়ে ঢেকে দিলাম। এই চেহারা দেখে যে কেউ হার্ট অ্যাটাক করতে পারে। আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। এসে দেখি পুতুলের মুখের উপর কোনো বালিশ নেই। আমি চমকে উঠলাম। সে আগের মতোই বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। পুতুলটাকে বিবস্ত্রতে বিদঘুটে লাগছিল, তাই আলমারি থেকে একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিলাম। পুতুলের চুলগুলো আঁচড়ে দিলাম। গাঢ় কাজল লাগিয়ে দিলাম চোখে। নীল রঙের লিপস্টিক আর কপালে নীল টিপ লাগিয়ে দিলাম। বাহ, পুতুলটাকে সত্যিই খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে এক রূপসী নারী। টেবিলের উপর রাখা ছোট্ট আয়নাটি তুলে ধরলাম পুতুলটির সামনে। আমি বললাম, পুতুল বউ কেমন লাগছে তোমাকে? জানি বলবে না তুমি, আমিই বলে দিচ্ছি, তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে। জানো, পুরো জীবন আমার বউকে এমন সাজিয়ে দেখতে চেয়েছিলাম। তুমি জীবিত হলে হয়তো আমাকে সাজানোর অধিকার দিতে না, দিলেও বাধা দিতে, নড়ে উঠতে। কিন্তু তুমি পুতুল হওয়াতে সহজেই সাজাতে পেরেছি তোমাকে। এমন সময় দরজায় ঠকঠকের শব্দ। হয়তো কেউ এসেছে ডাকার জন্য। আমি পুতুলটাকে বসে আসছি বলে দরজা খুলতে গেলাম। পুতুলটি আমার জন্য বসে রইল। দরজা খুলে দেখি আলী। সে নাস্তা নিয়ে এসেছে। আমাকে দেখে মুচকি হাসলো। আলী আমাকে বলে, জামাই সাহেব বাসরাত কেমন কাটলো? চেহারা দেখে তো অনেক রোমান্টিক মনে হচ্ছে, তার মানে ভালো। আমি আলীকে বিরক্ত ভাব নিয়ে বললাম, আলী মস্করা করছো? একটা পুতুলের সাথে বাসরাত কি করে সম্ভব? যদি সম্ভব হতো তাহলে সবাই পুতুলকে বিয়ে করতো, কারণ মানুষের বিয়ের প্রতি আস্থা দিন দিন কমে যাচ্ছে। আমার তো মনে হয় এমন একদিন আসবে যখন মানুষ টয়কে বিয়ে করবে। বিজ্ঞানীরা ইতিমধ্যে এই নিয়ে কাজও শুরু করে দিয়েছে। উন্নত দেশগুলো তো অলরেডি একদম মেয়ের মতো পুতুল পাওয়া যায়, শুধু বাংলাদেশে আসে না অনেক দাম বলে। আমার কথায় আলী লজ্জা পেল। সে ভিতরে আসার অনুমতি চাইলে আমি অনুমতি দিলাম। সে নাস্তা রেখে চলে গেল। নাস্তা দুজনের জন্য দেওয়া হয়েছে। আমি আমার অংশ খেয়ে পাঞ্জাবি পরে বাহিরে বের হলাম। সামনে উঠোনে ইজি চেয়ারে বসে পত্রিকা পড়ছেন আমার শ্বশুর। আমার শ্বশুরকে আমি বাবা বলেই সালাম করলাম। আমাকে বসতে বললে আমি ওনার সামনের চেয়ারে বসলাম। উনি বলে, বাবা কেমন আছো? আমি বললাম, জি বাবা ভালো, আপনি কেমন আছেন? শ্বশুর বলে, আমিও ভালো। তোমার কোনো কিছুতে সমস্যা হচ্ছে না তো? আমি বললাম, না বাবা, কোনো সমস্যা হচ্ছে না। শ্বশুর বলে, আমি জানি তোমার অনেক প্রশ্ন মনের মাঝে জেগে উঠেছে। শুধু জেনে রাখো, সব প্রশ্নের উত্তর তুমি পাবে, শুধু একটু ধৈর্য ধরো। তবে যা কিছু হয়ে যাক না কেন, তুমি দয়া করে আমার মেয়েকে একা রেখে যেও না। আমি বললাম, না বাবা চিন্তা করবেন না, আমি যাব না। এছাড়াও আমার যাবার কোনো জায়গা নেই। তিনি বলেন, শুনে খুশি হলাম। ও হ্যাঁ, একটু পর রমিজা আসবে। আমি বললাম, রমিজাকে? নিশুর বাবা বলে, রমিজা হলো আমাদের বাড়ির কাজের মেয়ে। সে রান্না করে চলে যায়, তাই তোমার সাথে দেখা হয় না। তুমি তাকে বলে দিও কি রান্না করবে।
আমি বললাম ওকে বাবা, বলে দেব। নিশুর বাবা বলে আমি কিছুক্ষণ পর চলে যাব, আমাদের আর দেখা হবে না। আমি অবাক হয়ে বললাম কেন বাবা, আপনি কোথায় যাবেন? নিশুর বাবা বলে এখন প্রশ্ন করো না, ঠিক সময়ে তুমি সব প্রশ্নের উত্তর পাবে, শুধু জেনে রেখো আমার হাতে বেশি সময় নেই। এই বলে উনি ছোট বাচ্চার মতো কান্না করে দিলেন। টেবিলের সামনে থেকে টিস্যু নিয়ে চোখ মুছে আবার বলেন এই পৃথিবীটা অনেক স্বার্থপর, এখানের মানুষেরা জানোয়ার চেয়েও খারাপ। আসলে মানুষ এই পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী, সে প্রাণীর হিংস্রতা থেকে বাঁচা অনেক বড় দায়। প্লিজ আমার মেয়েকে আগলে রাখো, আমার বিশ্বাস ভেঙো না, তোমার যা দরকার সবই পাবে, শুধু আমাকে বিশ্বাসটুকু দিও যাতে আমি শান্তিতে মরতে পারি। আমি বললাম আপনি চিন্তা করবেন না, আমি আমার জীবন দিয়ে হলেও আপনার বিশ্বাস আর সম্মান রক্ষা করব। যেদিন রক্ষা করতে পারবো না সেদিন ভাববেন আমি জীবিত নেই। আমার কথা শুনে তিনি খুশি হলেন। এরই মধ্যে রমিজা আসে, অনেক পরিপাটি মেয়ে, তাকে দেখে মনে হয় না সে এই বাসায় কাজ করে, আমার থেকে কয়েক বছরের বড় হবে। এসে আমার থেকে খাবারের মেনু জানতে চাইলো, কিন্তু আমি লজ্জায় কিছু বলতে পারলাম না। রমিজা বলে ও মা, জামাইয়ের দেখি লজ্জাও আছে। লজ্জা পাইলে হবে না, না খেয়ে তো মারা যাবেন, খাওয়াতে লজ্জা করবেন না, বুঝলেন? আমি লজ্জিতভাবে মুচকি হেসে দিলাম। তারপর কি রান্না হবে সেটা বলে দিতে সে চলে গেল। দুপুরে সবাই খেতে বসলো। আমি আর পুতুলটা পাশাপাশি চেয়ারে বসেছি। আমাকে আস্ত একটা মুরগি রান্না করে দেওয়া হয়েছে। গতকাল বিয়ে হয়েছে, সেই হিসেবে আজ বউ ভাত দেওয়ার কথা, কিন্তু দেওয়া হয়েছে জামাই ভাত। আমি অনেক তৃপ্তি নিয়ে খেলাম। পুতুলটি খাচ্ছে না। নিশুর বাবা বলে মা, লজ্জা কেন পাচ্ছিস? খেয়ে নে, না খেয়ে চেয়ারের একই অবস্থা করেছিস। পুতুলটা শুধু খাবারের দিকে চেয়ে আছে। খান সাহেব আবার বলে ও বুঝেছি, লজ্জা পাচ্ছিস, আমরা গেলে খাবি তাই না? এরপর আমরা সবাই খাওয়া শেষ করে বারান্দায় এসে দাঁড়াই। সবাই দরজা লাগিয়ে বাইরে চলে আসি। হঠাৎ ভেতর থেকে কেমন যেন খাবার খাওয়ার শব্দ হচ্ছে। বিড়াল খাবার খেলে যেমন শব্দ হয় ঠিক তেমনই। কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল। সবাই আবার ভেতরে প্রবেশ করি। দেখি খাবারের প্লেট ফাঁকা। এসব কি হচ্ছে? আমার মাথায় কিছু ঢুকছে না, শুধু বারে বার অবাক হয়ে যাচ্ছি। নিশুর বাবা রেডি হয়ে গেলেন। উনি চিরতরে চলে যাচ্ছেন এই বাসা থেকে। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন তা আমি জানি না, শুধু আমার তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। উনি পুতুলটাকে বুকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছেন, নিজের মেয়ের মতো করে। তিনি বলেন মা, আমাকে বিদায় দে, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি যে তোদের কাছে আর থাকতে পারবো না, এটাই বিধাতার নিয়ম। মা, জামাইয়ের কথা অক্ষর অক্ষরে মান্য করবি। মনে রাখবি স্বামীর মন জয় করা স্ত্রীর কর্তব্য। আর আমার জন্য কান্না করবি না, আমার চেয়েও ভালোভাবে জামাই আগলে রাখবে তোকে। আর অল্প কিছুদিন, তারপরেই সবকিছুর সমাধান হয়ে যাবে। নিজের যত্ন রাখবি, আর আমাকে যে ওয়াদা দিয়েছিলি সেটা পালন করবি। ওকে মা, এই বলে পুতুলের কপালে চুমো খেয়ে পাশের চেয়ারে বসিয়ে দিলেন। তারপর আমাকে জড়িয়ে ধরলেন। আমার সামনে কান্না মাখা চোখে হাত জোর করে বলেন তোমার কাছে বিনতি অনুরোধ, আমার মেয়েকে দেখে রেখো। পুতুল বলে ওকে অবহেলা করো না, আমি যাওয়ার পর তার আপন বলতে শুধু তুমিই থাকবে। এই বলে উনি ঝুঁকে আমার পা ধরার উপক্রম করে। আমি তাকে বাধা দিয়ে হাত ধরলাম। আমি বললাম আপনি এটা কি করছেন? আপনি আমার বড়, আমাকে অপরাধী বানাচ্ছেন কেন? আমি আপনার কথা অবশ্যই মান্য করব, কেন আমাকে ছোট বানাচ্ছেন বলুন? নিশুর বাবা বলে দেখো, আমি কোন বিপদে আছি তোমাকে বোঝাতে পারবো না, আমার কথাগুলো প্লিজ মান্য করো। আমি তোমার মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি, আরও টাকা লাগলে সেটাও দেব, কিন্তু দায়িত্বের অবহেলা করো না। আর হ্যাঁ, আমার মেয়েকে ভয় পেও না, সে কারোর ক্ষতি করে না, আর তোমাকে সে খুব ভালোবাসে। আমি তোমার জন্য একটা জিনিস রেখে গেছি, সেটা নির্দিষ্ট সময়ে তুমি পাবে, আর সেখানে তোমার সব প্রশ্নের উত্তর পাবে। কিছুদিনের মধ্যে কথা বলতে উকিল আসবে, তার কাছে আমার সম্পত্তির উইল আছে। আমি বললাম আমার আর কোনো কিছুর দরকার নেই, আমার বোনের বিয়ের জন্য টাকা দিয়েছেন, এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। নিশুর কোনো অযত্ন হতে দেব না, ইনশাল্লাহ। নিশুর বাবা বলে মনে অনেক শান্তি পেলাম, আমি তাহলে আসি। এই বলে খান সাহেব চলে গেল। বসে থেকে নিশু তাকিয়ে রইল তার বাবা চলে যাওয়ার দিকে। তারপর থেকে তাকে ঠিকমতো খাবার দিচ্ছি, কাপড় চোপড় পাল্টে দিচ্ছি, বিকেলে দোলনায় পুতুলটাকে চড়াচ্ছি, আবার রাতে গান শুনি ঘুম পাড়াচ্ছি। যদিও বুঝি না সে ঘুমন্ত না জাগ্রত। সকালে আলী বাজার সাজার নিয়ে আসে, আর রমিজা এসে সেটা রান্না করে দিচ্ছে। এভাবেই কাটছে জীবন। আমার বোনের বিয়ে হয়ে গেছে শুনেছি মাত্র, কিন্তু চোখের দেখা দেখিনি। রুহির বিয়ের প্রবলেম ছাড়া সবকিছুই সমাধান হয়ে গেছে, কিন্তু ভালো দিন বেশি সময় থাকে না। হঠাৎ এক রাতে ঘুম ভেঙে যায় আমার, দেখি পাশে পুতুলটা নেই। বারান্দা কেউ হাঁটার আওয়াজ, মনে হচ্ছে কেউ দৌড়চ্ছে এদিক ওদিক। আমি বারান্দাতে লাইট হাতে শব্দ অনুসরণে বের হয়ে পড়লাম। হঠাৎ আমার সামনে ঝাড়বাতিটা খসে পড়লো। আমি ভয়ে কেঁপে উঠলাম। আরেকটু হলেই জীবন যেত আমার। আরেকটু এগোতে লম্বা একটা ছায়া দেখতে পেলাম। আমি কে বলে এগিয়ে যেতেই দেখি পুতুলটি মেঝেতে পড়ে আছে। আমি পুতুলটাকে কোলে নিয়ে শুইয়ে দিলাম বিছানায়। খুব ভয় পাইয়ে দিয়েছিল পুতুলটা। হঠাৎ শেষ রাতে দরজায় কড়া নাড়ার শব্দ, বাইরে বৃষ্টিও হচ্ছে খুব। আমি কে বলে প্রশ্ন করতে আলী বলে আমি আলী। আমি দরজা খুলে দিলাম। সে বৃষ্টিতে ভিজে চুপসে গেছে, তার শরীর বেয়ে পানি পড়ছে, কাঁপছে খুব। আমি বললাম আলী, কি হয়েছে এত রাতে তুমি? তার মুখ দিয়ে কোনো কথা আসছে না, ঠান্ডায় গলা বসে গেছে। সে কিছু একটা বলছে, কিন্তু আমি বুঝতে পারছি না। আমি বললাম আলী, কি বলছো? আমি বুঝতে পারছি না। সে আমাকে ইশারায় কান কাছে আনতে বলে। আমি কাছে আসতে সে ফিস ফিস করে বলে জামাই, এখান থেকে পালিয়ে যান, আপনার বউ খারাপ আত্মা। এই বলে সে পিছনে কিছু একটা দেখে চোখ বড় হয়ে যায় তার।
তারপরে অজ্ঞান হয়ে পড়ে যায় মেঝেতে। আমি তাকে রুমে কোলে করে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম, গামছা দিয়ে পুরো শরীর মুছে দিলাম। তার স্বাভাবিক ঘুম দেখে দরজা লাগিয়ে চলে এলাম। সকালে রমিজার চিৎকারে ঘুম ভাঙলো। সে কান্না করে বলতে লাগলো আলী আর নেই। শুধু তাই নয়, সে আমাকে হত্যাকারী বলে অপবাদ দিতে লাগলো। সে বলে আমি খুন করেছি আলীকে। সে পুলিশকেও ফোন করে দিয়েছে, কিন্তু আমি কিভাবে প্রমাণ করব যে আমি খুন করিনি? খুন করেছে আমার পুতুল বউ। আলীর অপরাধ ছিল সে আমাকে পালিয়ে যেতে বলেছিল, তাই এভাবে খুন করেছে। পুলিশের গাড়ির হর্ন শোনা যাচ্ছে বাহিরে। সেই আওয়াজে পা কাঁপছে আমার। আমি এক কঠিন বিপদে আটকা পড়ে গেছি। এই বিপদ থেকে বাঁচা যে অনেক বড় দায়। চাইলে আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি, কিন্তু একজনের সাথে ওয়াদাবদ্ধ হয়ে পালিয়ে যাই কিভাবে? কারোর সাথে বেমানি করা মানে তাকে খুন করার সমান। নিশুর বাবাকে আমি কথা দিয়েছি, পুতুলকে ছেড়ে আমি কখনো যাব না। যেমন পুতুলটার আমি ছাড়া কেউ নেই, তেমনি আমারও ও ছাড়া আপন বলতে কেউ নেই। পুতুলটার কথা ছাড়া এখন কিছুই ভাবতে পারি না। তার সাথে থাকতে থাকতে এক অন্যরকম মায়ায় পড়ে গেছি আমি। এটাই কি প্রেম? প্রেম কি শুধু মানুষের সাথে হয়, পুতুলের সাথে হয় না? যাদেরকে ছোটবেলায় আপন ভেবেছিলাম, একদিন তারাই আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। সেখান থেকেই জানা হয়ে গেছে আপন মানুষ দূরে গেলে কেমন লাগে। হারানোর বেদনা আমার চেয়ে ভালো কে বা বলতে পারে? প্রথমে মাকে হারিয়েছি, তারপর বাবাকে। তাই যদি আজ আমার মৃত্যু হয়ে যায়, তবু পুতুলকে ব্যথিত হতে দেব না। সেও তো সব হারিয়েছে। সে জন্মের শুরুতে হারিয়েছে তার মাকে, তারপর নিজের জীবনকে, আর শেষমেশ তার বাবাকে। পুতুল হওয়ার কারণে সে বলতে পারেনি তার কষ্ট, ব্যথা এবং তার না বলা কথা। সেও আমার মতো বড়ই দুঃখিনী। এমন দুঃখিনীকে একা রেখে পালিয়ে যায় কিভাবে? যদি আজ সত্যিকারে কোনো মানবীকে বিয়ে করতাম, যদি সে বিয়ের কয়েকদিন পর কাউকে খুন করত, তাহলে কি তাকে একা রেখে নিজের বিপদ ভেবে দূরে সরিয়ে দিতাম? অবশ্যই না। নিশ্চয়ই কেউ এতটা স্বার্থপর হতে পারে না। সত্যিকারে কোনো পুরুষ বা স্বামী তার স্ত্রীর বিপদে একা রেখে যাবে না। হোক না সে পুতুল, হোক তার দেহে কোনো প্রাণ নেই। প্রাণ থাকলে কি মানুষ হয়? আমার সামনে লাশ পড়ে আছে আলীর, নড়াচড়াবিহীন নিথর দেহ। অথচ কাল রাতেও সে আমার কথা চিন্তা করছিল খুব। দেখে মনে হবে সে যেন শান্তিতে ঘুমোচ্ছে। তার লাশটি দেখে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। যদি ছেলেটার পাশে কাল রাতে থেকে যেতাম, হয়তো তাকে বাঁচাতে পারতাম। পুলিশের গাড়ি দেখে রমিজা উধাও। আমি আলীর দেহে পাতলা এক চাদর জড়িয়ে দিলাম। তারপর পুলিশদের ভেতরে আনতে গেলাম। তাদের সামনে কি কি উত্তর দেব তা হাতের করে গুনে গুনে মুখস্থ করে নিলাম। আমার বরাবর পুলিশ আসতেই আমি সালাম দিলাম। সালামের উত্তর দিয়ে এসআই বলে, কে আপনি? আমি বললাম, আমি সে যাকে আপনারা ধরতে এসেছেন। আমার কথা শুনে তারা তাজ্জুব বনে গেল। এসআই আবার বলে, তাহলে আপনিই খুনি? আমি বললাম, না, আমি খুন করিনি। এসআই বলে, কে খুন করেছে আর কে খুন করেনি সেটা আপনাকে বলতে হবে না। সেটা বের করার জন্যই আমাদের এখানে আসা। কিন্তু এখান থেকে যে পুরুষ ফোন দিয়েছিল উনি কোথায়? আমি বললাম, সরি, আপনার কোথাও ভুল হচ্ছে। এখানে আমি ছাড়া কোনো পুরুষ নেই। আপনাকে এক মহিলা ফোন দিয়েছিল আসতে। মেয়েটির নাম কি জানেন? মেয়েটির নাম রমিজা। এসআই বলে, কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে আমাকে একজন পুরুষ ফোন দিয়েছে। কণ্ঠটা আপনারই মতো। আমি এসে বললাম, পাগল হয়েছেন? আমি কি বলবো আমাকে ধরতে? এসআই বলে, তাও ঠিক, আমাদের ভুল হবে হয়তো। আচ্ছা, রমিজাকে ডাকুন, তার থেকে সবকিছু জিজ্ঞাসা করতে হবে। কথা বলতে বলতে চলে এলাম লাশের ঘরে। দরজাটা খুলে দিলাম। তারা সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। ঘরের সব খুঁটিনাটি সবকিছু তারা চোখ বুলিয়ে যাচ্ছে। এদিকে আমি রমিজাকে অনেক খুঁজেও পেলাম না। আমি এসে বললাম, রমিজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এসআই লাশের দিকে তাকিয়ে বলে, কিভাবে খুন করেছেন যে কোনো ক্লুই মিলছে না? আমি বললাম, স্যার, আমি খুন করিনি। আমি খুন করলে কি এখানে আপনাদের জন্য বসে থাকি? এসআই বলে, অনেক চতুর আপনি, বোঝাই যাচ্ছে। আর এত সুন্দর সবল দেহ, এমন মানুষ তো আর এমনি এমনি মারা যেতে পারে না। ফরেন্সিক রিপোর্টে সব বেরিয়ে আসবে আসল ঘটনা, তখন আপনার সব চাতুরি বের হবে। আমি রুম থেকে বেরিয়ে যেতে গেলেই রফিক সাহেব বলে, কোথায় যাচ্ছেন? আমি বললাম, স্যার, পুতুলটাকে খাবার দিতে ভুলে গেছি। এখন তার সকালে নাস্তা খাওয়ার সময়। আমার কথা শুনে পুলিশেরা সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রফিক সাহেব বলে, আপনি কি বলছিলেন যেন? সন্দেহ নিয়ে জিজ্ঞাসা করে। আমি বললাম, স্যার, আমি বলছি পুতুলটিকে এখনো কিছুই খেতে দেইনি, তার খিদে লেগেছে খুব। কনস্টেবলদের মধ্যে একজন বলে, স্যার, এমন পুতুল আছে তা তো জীবনেও শুনিনি যে পুতুল খাবার খায়। কথাটা শোনার পর সবাই হাসছে। এসআই হাসি হালকা থামিয়ে বলে, হবে হয়তো কোনো ইংরেজি পুতুল। এই বলে আবার হাসতে শুরু করে। আমি বিরক্ত ভাব নিয়ে বললাম, প্লিজ হাসবেন না, না হলে আলীর মতো বিপদে পড়তে হবে। এসআই গম্ভীর হয়ে বলে, মানে? আমি বললাম, মানে গত রাতে আলী আমাকে পালিয়ে যেতে বলেছিল। পুতুলের তার পছন্দ হয়নি, তাই তো খুন করলো। এখন আপনাদের হাসি যদি আলীর কথার মতো না পছন্দ হয়, তাহলে আপনাদেরও খারাপ পরিণতি হবে। এসআই বলে, একটা পুতুল ক্ষতি করবে আমাদের, পুলিশদের? হো হো মশাই, আপনি হাসি এই দেখছি শহীদ করিয়ে দেবেন। এই বলে আবার অট্ট হাসিতে ফেটে পড়ে। তিনি আমার দিকে তাকিয়ে বলেন, মশকরা অনেক হয়েছে, এবার বলুন, আপনি এখানে কি একাই থাকেন? আমি বললাম, না স্যার, সাথে আমার বউ আছে, আর আছে কাজের মহিলা রমিজা। আলীও ছিল, যে আমাদের বাড়ির বাজার সাজার আনতো। গতকাল অবধি জীবিত ছিল, কিন্তু এখন আপনাদের সামনে মৃত লাশ হয়ে আছে। এসআই বলে, ও আচ্ছা, যেহেতু রমিজাকে পাওয়া যায়নি, সেহেতু দয়া করে ভাবিকে নিয়ে আসুন, একটু কথা বলবো। আমি বললাম, স্যার, তবে? এসআই বলে, তবে কিন্তু এসবের অজুহাত দিয়ে কোনো লাভ নেই, তাকে গিয়ে নিয়ে আসুন।
এদিকে লাশটা নিতে অ্যাম্বুলেন্স আসারও সময় হয়ে এসেছে। রাস্তা খারাপের জন্য যত দেরি আসতে, যা করা তাড়াতাড়ি করতে হবে। দেখুন, যেহেতু আপনি এই বাড়িতে একা, সুতরাং আপনাকে সাসপেন্ড বলে ধরে নিয়ে যেতে হবে আমাদের। তাই বাঁচতে চাইলে ভাবিকে নিয়ে আসুন। আমি বললাম আচ্ছা, এই বলে ভেতর থেকে আমার বউকে আনতে গেলাম। তারা একে অন্যের সাথে কথা বলতে লাগলো। আমি কিছুক্ষণ পর উল্টোমুখী হয়ে পুতুলটাকে নিয়ে আসলাম। দরজার মাঝ বরাবর নিশুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলাম। পেছন থেকে এসআই বলে, কই ভাবি, প্লিজ ভাবিকে আনুন, লজ্জা পাওয়ার কিছু নেই। পুলিশের কাছে লজ্জা পেতে নেই। আমি ওভাবে দাঁড়িয়ে থাকি। উনি আবার বলেন, আপনি ওভাবে দাঁড়িয়ে আছেন কেন? একদম ভূতের মতন, ফিরে তাকান বলছি। অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি তাদের দিকে ফিরলাম। আমি পুতুলটাকে ছোট বাচ্চার মতো জড়িয়ে ধরে রাখলাম। আমার বুকে পুতুলটাকে দেখে তারা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এসআই বলে, আরে মশাই, বললাম আপনার বউকে আনতে, আর আনলেন একটা পুতুল। মাথায় কি গ্যাস্ট্রিক আছে নাকি? আমি বললাম, এটাই আমার বউ। এসআই বলে, মানে? আমি বললাম, গত 10 দিন আগে 20 লক্ষ টাকা কাবিনে আল্লাহকে সাক্ষী রেখে পুতুলটাকে বিয়ে করেছি। সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাদের তিনজনেরই মাথা ঘুরছে এটাই মনে হলো। সেজন্যই তারা দাঁড়ানো থেকে আচমকা বসে গেছে। কনস্টেবল একজন বলে, আপনার মাথা আছে না গেছে? একটা পুতুল কিভাবে কারো বউ হয়? নাকি আমাদেরকে বোকা বানাচ্ছেন? আমি বললাম, না স্যার, এটাই সত্যি, এটাই বাস্তব। আমি তো পত্রিকা সার্কুলার দেখেই এখানে এসেছি, আর পুতুলটাকে বিবাহ করেছি। এসআই বলে, এমন নিউজও পত্রিকায় আসে নাকি? এটা তো প্রথম শুনলাম। কোন পত্রিকায় দেখেছেন? কত তারিখে? আমি বললাম, প্রথম আলোর পত্রিকায়, গত মাসের 26 তারিখ। এসআই বলে, পত্রিকাটা আছে আপনার কাছে? আমি বললাম, না স্যার, নেই। এটা আগে যেখানে ছিলাম সেখানে রেখে এসেছি। এসআই বলে, তো কিভাবে এলেন এখানে? আমি বললাম, স্যার প্লিজ আমাকে পাগল ভাববেন না। আমিও পুলিশের সুযোগ পেয়েছিলাম, কিন্তু 16 লাখ টাকা ঘুষ চাওয়ার কারণে আর হয়নি। এসআই ঘুষের কথা শুনে থতমত খেয়ে যায়। আমি এবার শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বললাম। এসআই অবাক হয়ে বলে, কি পুতুলের বাবাও আছে? ততক্ষণে ওনার গলা শুকিয়ে এসেছে। তিনি একজনকে ইশারা করে বলে, এই আমাকে এক গ্লাস পানি দে। পাশে রাখা জগ থেকে কনস্টেবল এসআইকে পানি দিল। তিনি এক নিঃশ্বাসে সবটুকু পানি পান করে নিলেন। এমন সময় অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যায়। তারপর আলীর লাশ অ্যাম্বুলেন্সে উঠিয়ে নিয়ে চলে যায়। এদিকে এসআই আমাকে বলে, অনেক পাগলামো হয়েছে, চলুন আপনিই খুনি, আর আমাদের বোকা বানাতে হবে না। এতক্ষণ লাশটি নিয়ে যাওয়ার জন্য আপনার অদ্ভুত কথা সহ করেছি। এই বলে হ্যান্ডকাপ দিয়ে আমার হাত বন্দি করতে উদ্যত হলে আমি বললাম, স্যার এখান থেকে আমি এক বিন্দুও যেতে পারবো না। তার চেয়ে বড় কথা, আমার বউ একা, সে একা খুব ভয় পায়। এবার এসআই রাগে মাথা চুল টানতে থাকে। তিনি বলেন, আমার মেজাজ গরম হওয়ার আগে ভালোই চলুন, নইলে কিভাবে নিতে হবে সেটা আমার ভালো জানা আছে। আমি বললাম, স্যার আমি কোনো খুন করিনি, আপনি আমার হিস্ট্রি শুনলেই বুঝতে পারবেন। এসআই বলে, আপনি বাঁচার জন্যই আমাদেরকে নতুন গল্প বানিয়ে বলবেন, সেটা আমরা জানি, সব অপরাধীরাই এমনটা করে। আমি বললাম, স্যার আলী কি আমার শত্রু? আমি তাকে কেন খুন করব? এসআই বলে, হয়তো সে এমন কিছু জেনে গেছে যেটা আপনি জানাতে চাননি। খুন করার 100টা কারণ হতে হয় না, একটা ছোট কারণই যথেষ্ট। আমি বললাম, স্যার বিলিভ করুন, এই পুতুলটা খুন করেছে আলীকে। আলী বলেছে এই পুতুলটা খারাপ আত্মা, তাই তাকে খুন করেছে। এসআই বলে, এসব উল্টাপাল্টা কথা বলে প্লিজ গায়ে হাত দেওয়ার জন্য আমাদের বাধ্য করবেন না। এমনিও পুলিশদের দেশে বদনামি বেশি। আমি বললাম, প্লিজ স্যার আমার সব কিছু শুনুন, তারপর যদি মনে হয় আমি খুনি তাহলে আমি আপনাদের সাথেই যাব। এসআই কিছু একটা ভেবে বলে, এখানে যেহেতু আপনি ছাড়া কেউ নেই, সেহেতু আপনিই খুনি। যাই হোক, তবুও আপনার কথা শুনবো আমি, যা বলার তাড়াতাড়ি বলবেন। আমি বললাম, অনেক ধন্যবাদ স্যার। তারপর আমি ওনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আবার শোনাই। এবার মনে হয় কিছুটা কাজ হলো। তিনি একটু ভেবে নিয়ে বলেন, ঠিক আছে আপাতত আমরা চলে যাচ্ছি, কিন্তু আমাদের নজর আপনার উপর থাকবে। আর একটা কথা, এখান থেকে পালানোর একদম চেষ্টা করবেন না, আমরা কিন্তু আবার আসবো। এই বলে পুলিশ চলে গেল, আর আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। পুতুলটা আমার সামনে বসে আমার দিকে তাকিয়ে আছে কেমন একটা মায়া দৃষ্টি নিয়ে। হঠাৎ মনে পড়লো আজ সকালে নাস্তা দেওয়া হয়নি পুতুলটাকে। আমি তাড়াতাড়ি করে ওকে রুমে নিয়ে গেলাম। তারপর নাস্তা দিয়ে দরজা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে রইলাম। প্রতিদিন এটাই করে আসছি, সাহস হয় না দরজা খুলে দেখার। সারাদিন কোনোভাবে কেটে গেল। রাতে ওকে খাইয়ে আমার পাশে শুইয়ে দিলাম। আজ খুব মায়া লাগছে ওকে, কেমন করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে শুধু আমার দিকে। দেখে খুব মায়া লাগলো, তাই পুতুলটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতেই পারি না। হঠাৎ মাঝরাতে অদ্ভুত ঘটনা ঘটলো আমার সাথে। আজ কিন্তু পুতুলটার ঠোঁটে কোনো লিপস্টিক দেয়নি, এত কিছুর মাঝে ভুলেই গিয়েছিলাম। পুতুলটার পাশে আমি নিশ্চিন্তে ঘুমোচ্ছি। রাত আনুমানিক 2টো কি 3টে হবে। হঠাৎ কারোর নরম স্পর্শ অনুভব করলাম। এটা প্রতি রাতেই আমার সাথে হয়। অনেকবার ট্রাই করেছি তাকে দেখার, কিন্তু তার ছায়া ছাড়া কিছুই দেখতে পাই না, তাই এখন চোখ বন্ধ করেই থাকি। এই কয়দিনে এটা অভ্যাস হয়ে গেছে আমার। ওর ছোঁয়ায় ভালোবাসা আছে, আমার খুব ইচ্ছে করে ওর ছোঁয়া পেতে, তাই চুপ করে চোখ বন্ধ করে রইলাম, যেন আমি কিছুই জানি না এমন ভাব করে রইলাম। ধীরে ধীরে ছায়া মুক্তে আমার উপর শুয়ে পড়লো, 2 হাতে আমাকে জড়িয়ে ধরলো খুব আলতো করে, আমার কপালে চুমো দিল। তার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে খুব ঘনভাবে। ধীরে ধীরে আমাকে ভরিয়ে দিতে লাগলো ভালোবাসার স্পর্শ। আমার কপালে, গালে, এমনকি আমার গলায় পরম সুখে কিস করেই যাচ্ছে। আমার নাকে নাক ঘেঁষে ঠোঁটে ঠোঁট চেপে ধরলো। হঠাৎ আমার নিচে ঠোঁটে হালকা একটু কামড়ে দিল। অন্যরকম এক অনুভূতি ছেয়ে গেল আমার মাঝে। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি।
কিন্তু ভিতরে ভিতর ভয়ে চুপসে গেছি। শুধু তাই নয়, ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রতিনিয়ত কি হচ্ছে আমার সাথে আমি নিজেও জানি না। চোখ খুলে কোনো লাভও নেই, কারণ অন্ধকারে কিছুই দেখা যায় না। হঠাৎ ছায়ামুক্তি উধাও হয়ে গেল। কি আজব ব্যাপার, যাতায়াতে একটু শব্দও হয় না। এটা আত্মা নয়তো কি, যাকে চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো খুব বেলা করে। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আয়নার সামনে গেলাম। আজ পুতুলটা কোথায় কোথায় আদর দিয়েছে সেটা দেখার জন্য। আয়নার সামনে দাঁড়িয়ে আমার চক্ষু চড়ক কাজ। আয়নায় নিজেকে নিজে দেখেই ভয় পেয়ে গেলাম। এটা আমার সাথে কি হয়েছে কেন জানি নিজের চোখেই বিশ্বাস করাতে পারছি না। অবাক হয়ে তাকিয়ে রইলাম আয়নার দিকে। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।